প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক স্বাগতম। ছোট্টকালে গ্রামের মুরব্বীদের কাছ থেকে অনেকগুলা গল্প শুনতাম, অনেক প্রবাদ শুনতাম, হ্যাঁ, যেগুলা ব্যক্তি জীবনে কিংবা বাস্তব জীবনে অনেকটা মিলতে দেখেছি বিভিন্ন সময়। গাছে উঠতে না পারা বানর তাল গাছের গল্প বলে। তারপর আরো আরো কয়েকটা প্রবাদ আছে, যে খালি কলসি বাজে বেশি। ঠিক এই দুইটা প্রবাদের বিপরীতমুখী আর একটা প্রবাদ আছে, যে নদীর গভীরতা যত বেশি সে নদীর বয়ে চলার শব্দ তত কম। আমি প্রবাদ তিনটা কেন বললাম সেটা এখন আমি বলবো আপনাদেরকে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে প্রথম দুইটা প্রবাদ, যে যে বানর গাছে উঠতে পারে না সে তাল গাছের গল্প শোনায়, এবং খালি কলসি বাজে বেশি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং তার সাথে আরো যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন তাদের প্রত্যেকের পরিণতি হচ্ছে এরকম, তাদের প্রত্যেকের অবস্থা এরকম। তাদের ভিতর রাজনীতি, কূটনীতি, আন্তর্জাতিক বিশ্ব রাজনীতি কিভাবে চালাইতে হয়, দেশের মানুষের সাথে কিভাবে সম্পর্ক স্থাপন করতে হয়, দেশের মানুষকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, দেশের আইন শৃঙ্খলা কিভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হয়, দেশের অর্থনীতিকে কিভাবে চলমান রাখতে হয়, দেশের পোশাক শিল্প থেকে শুরু করে বিভিন্ন বিষয়, অর্থাৎ সামগ্রিক পরিস্থিতিকে কিভাবে নিয়ন্ত্রণ রেখার মধ্য দিয়ে রেখে দেশ পরিচালনা করতে হয়, সেই জায়গায় তারা সম্পূর্ণরূপে ব্যর্থ, শতভাগ ব্যর্থ। মানে ব্যর্থতার ষোলগলা তারা পূরণ করে ফেলেছেন গত 4.5 মাসের মধ্যেই। তো এই সরকার বর্তমানে অনেকটা খাদের কিনারায়, যে কোনো মুহূর্তে পা পিছলে তারা খাদে পড়ে যেতে পারে, এবং যদি একবার পড়ে যায় সেই ক্ষেত্রে সেই খাদ থেকে উঠে আসা কিংবা মৃত্যুর থেকে ফিরে আসাটা মোটামুটি অসম্ভব বলেই বলা যাচ্ছে। আমার মনে হয় অসম্ভব পুরোপুরি। এখন কেন সরকার খাদের কিনারায়, কেন এই সরকার অনেকটা সংকট কিংবা বিপদের মধ্য দিয়ে আগাচ্ছে এবং সামনের দিনে আরো ভয়াবহ সংকট তাদের তাড়া করে বেড়াচ্ছে, সেটা কিভাবে? আচ্ছা, আপনাদের মনে প্রশ্ন জাগে না যে মায়ানমারের আরাকান আর্মি, হ্যাঁ, এবং তাদের যে দেশের যে জান্তা সরকারের যে সেনাবাহিনী, তাদের সাথে একটা সংঘাত চলতেছিল বিভিন্ন, মানে অনেক সময় ধরে সেই সংঘাত চলমান ছিল। হঠাৎ করে আরাকান আর্মি কেন বাংলাদেশের সীমান্তের 270 কিলোমিটার জায়গা দখল নিবে? হঠাৎ করে কেন তারা সেন্ট মার্টিনে যাতায়াত বন্ধ করে দিবে? হঠাৎ করে আরাকান আর্মির যে শীর্ষস্থানীয় কর্তারা তারা কেন ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রীর সাথে সাক্ষাৎ করবে দিল্লিতে গিয়ে? একটা বিষয়। সেকেন্ড বিষয়, পাকিস্তান সেই 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর, অর্থাৎ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির পতনের পর বাংলাদেশ থেকে পাকিস্তানের একটা অতিমাত্রায় উপস্থিতি আমরা বাংলাদেশে লক্ষ্য করছি, এবং পাকিস্তানের যে রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত, সে বিভিন্ন সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসায় যাচ্ছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সাথে দূতাবাসীকে দেখা করছে, সমন্বয়করা তার কাছে যাচ্ছে, এবং তিনি বাংলাদেশের সকল প্রোগ্রামে সশরীরে উপস্থিত হচ্ছেন। এগুলো তো ভালো লক্ষণ না। এবং আমরা জানি যে বাংলাদেশের বিভিন্ন সেনানিবাসে নাকি আইএসআই এর একটা বিশাল অংশ অবস্থান করছে, এবং পাকিস্তান সেনাবাহিনীরও কিছু বিশাল একটা অংশ নাকি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। তো এই বিষয়গুলো গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট আছে। শুধু বাংলাদেশ না, বিশ্বের বিভিন্ন দেশে গোয়েন্দা সংস্থা গুপ্তচর বৃত্তির কাজ করে থাকে। তো তারা এই ইনফরমেশন গুলো অবশ্যই জানে, আমরা সাধারণ চোখে হয়তো বা দেখতে পাই না অনেক কিছু। তো এই যে পাকিস্তানের বা বাংলাদেশের অতিরিক্ত ভালোবাসা বাংলাদেশের প্রতি, জাহাজ দিয়ে মালামাল পাঠানো নামে অস্ত্র নাকি জঙ্গি পাঠাইছে, সেটা আমরা স্পষ্ট এখনো জানি না। তো পাকিস্তান কিন্তু ভারতবর্ষের পাশে একটা বিস্ফোরা, বৃহৎ একটা বিস্ফোরা হয়েছিল দীর্ঘদিন যাবতই, এবং এই পাকিস্তান চাচ্ছে বাংলাদেশও ভারতের বিরুদ্ধে একটা বিস্ফোরা হয়ে দাঁড়ায়, অর্থাৎ ভারতবর্ষের দুই পাশে দুইটা বিস্ফোরাকে নিয়ে যেন ভারতবর্ষে চলতে হয়, যাতে ভারতবর্ষকে চারদিক থেকে তারা ঝামেলার মধ্যে দিয়ে রাখতে চায়। মানে এটা হচ্ছে পাকিস্তানের লক্ষ্য এবং উদ্দেশ্য। কিন্তু পাকিস্তান তো ভারতের কূটনীতির কাছে শিশু বাচ্চা, নাদান বাচ্চা। পাকিস্তান যদি নাদান বাচ্চা হয়, তাহলে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার তারা হচ্ছে শিশু। মায়ের কুলে থেকে জন্ম নেওয়ার পর মায়ের কুলে যে শিশু থাকে আর কি, সেটা বলা যায়। এই যে পাকিস্তানের অতিমাত্রায় পাকনামু এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পাকিস্তান প্রীতি, এই প্রীতিকে থামিয়ে দেওয়ার জন্য হঠাৎ কি হলো যে ভারতবর্ষের যে পররাষ্ট্র মন্ত্রকের যে কর্তা, উনি আফগানিস্তানের যে পররাষ্ট্রমন্ত্রী, বিদেশ মন্ত্রী, ওনার সাথে সাক্ষাৎ করেছেন। এরপরে পাকিস্তান আফগানিস্তানে রকেট হামলা চালালো, সিভিলিয়ান 40 জনের মতো মারা গিয়েছে। এরপর আফগানিস্তানের সেনাবাহিনী পাকিস্তান সীমান্তে গিয়ে সেনাবাহিনীদের উপর হামলা চালালো, পাকিস্তানের 20 জন সেনাবাহিনী মৃত্যুবরণ করেছে। হঠাৎ করে আফগানিস্তানের এই যে পাকিস্তানের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে গেল,
এটা কি আপনাদের কাছে খুব সহজ মনে হচ্ছে? সহজ না ভাই। একটা কথা আছে না, বউ মেরে ঝি শাসন। তারপরে আরো একটা কথা আছে যে ভাতে নয় কাপড়ে মারবো, কাপড়ে নয় বুদ্ধিতে মারবো, বুদ্ধি নয় অন্য কোন বিষয়ে মারবো। মানে কাউকে যদি মারার ইচ্ছা থাকে তাকে কোনো না কোনো ওয়েতে মারা যায়, যদি আপনি লক্ষ্য ঠিক রাখেন, যদি আপনার লক্ষ্য স্থির থাকে যে আমি তাকে মারবই, কোনো না কোনো ওয়েতে তাকে আমি মারবো, তাহলে সেটা সম্ভব। এখন আমি আসি যেটা বলতেছি, এই যে বাংলাদেশে মেটিকুলাস বিপ্লবের মাধ্যমে, মেটিকুলাস ডিজাইনের বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে গণ অভ্যুত্থান নামে চিটিং বিপ্লবের মধ্য দিয়ে সরকারের পতন হয়েছে আওয়ামী লীগের। এটা সিআইএ, ডিপ স্টেট এবং আইএসআই পরিকল্পনা ছিল। এটা ডক্টর ইউনূস নিজেই বারবার বলে দিয়েছেন এবং তার যে হিজবুতি উপদেষ্টা মাহফুজ আলম, তিনি সেটা প্রকাশ করে দিয়েছেন। ভারতবর্ষকে সংযুক্ত করে তিনি বাংলাদেশের নতুন মানচিত্র প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, যদিও সেটা 2 ঘন্টার বেশি তিনি রাখতে পারেন নাই। তাহলে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র, যে বাইডেন প্রশাসন, সেই বাইডেন প্রশাসনের একটা পরিকল্পনায় বাংলাদেশে এই চিটিং বিপ্লব, কালার রেভলিউশন হয়েছে। তো বাইডেন তো নেই, 20 তারিখে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবে। ট্রাম্পের বাংলাদেশ নিয়ে তো মাথা ব্যথা নাই, তবে ট্রাম্পের মাথা ব্যথা, ভারতের মাথা ব্যথাটাই হবে ট্রাম্পের মাথা ব্যথা। এটাই হবে ট্রাম্পের বাংলাদেশ বিষয়ে কূটনীতি। আপনারা যদি সেটা মানেন ভাই, না মানলে না মানেন, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়, তবে এটা হবে, এটা নিশ্চিতভাবে বলা যায়। এই যে যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের পরিকল্পনায় বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হয়েছে কেন জানেন? বাইডেন প্রশাসন চাচ্ছিল ভারতবর্ষকে তাদের নিজেদের নিয়ন্ত্রণে রাখা এবং চায়নাকে তাদের নিজেদের নিয়ন্ত্রণে রাখা। তাহলে ভারত এবং চায়নাকে চেপে ধরতে বলে রাশিয়া অটোমেটিক্যালি থেমে যাবে। ব্রিক্স একটা বিষয় আছে, আপনারা জানেন, ব্রিক্স থেকে একটা নতুন মুদ্রা বের করার একটা প্রস্তাবনা ছিল এবং সেটা ডলারের বিপরীতে বের করতো। অর্থাৎ রাশিয়া, চীন এবং ভারতবর্ষ তাদের এই ব্রিক্স এর উদ্ভাবিত নতুন মুদ্রা দিয়ে তারা তাদের বাণিজ্যিক লেনদেন করত। এটা বাইডেন প্রশাসন মানতে পারে নাই। সেজন্য মূলত ভারত এবং চীনকে নজরদারিতে রাখার জন্য বাংলাদেশের ভূখণ্ডের সেন্ট মার্টিন আইল্যান্ড তাদের প্রয়োজন ছিল এবং পাকিস্তানের ওই 71-এর এবং কার্গিল যুদ্ধ, এই যুদ্ধগুলোর একটা ছিল, মানে খুব ছিল ভারতের বিপক্ষে, যে তাদের প্রতি একটা প্রতিশোধ দিবে, সেই জন্য বাংলাদেশকে উস্কে দিয়েছিল। তো এই যে আরাকান আর্মির হঠাৎ আগ্রাসন ভারতের বাংলাদেশের প্রতি, তারপর আফগানিস্তানের পাকিস্তানের আক্রমণ, এগুলো কি আপনারা সহজভাবে নিচ্ছেন? না ভাইয়া, এগুলো সহজ না। আপনারা যদি বুঝেন, আর যদি না বুঝেন তাহলে আপনাদেরকে সারাদিন বেটে খাওয়ালো আপনারা বুঝতে পারবেন না। পুরোপুরি ভারতের কূটনীতি, এটা পুরোপুরি জয়শঙ্কর, অজিত দোভাল, নরেন্দ্র মোদী, এদের মাস্টার মাইন্ড পরিকল্পনা। ডক্টর ইউনূস যেমন মেডিকুলাস পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশের শাসনভার হাতে পেয়েছেন, কিন্তু সেটা ছাত্র হত্যার মধ্য দিয়ে, স্নাইপার শুটারদের ইউজ করে বাংলাদেশের মীর মুগ্ধ এবং আবু সাইদদের হত্যা করে ডক্টর ইউনূস ক্ষমতায় বসেছেন। কিন্তু ভারতবর্ষ কাউকে হত্যা করে না, কোনো মশাও মারে নাই, একটা মশাকেও চাপ দিয়ে ভারতবর্ষ মারে নাই, কিন্তু সিস্টেমেটিক্যালি ভারতবর্ষ কিন্তু বাংলাদেশকে কোণঠাসা করে ফেলেছে। পাকিস্তান বাবা কিন্তু বাংলাদেশের থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। হ্যাঁ, গেল। এরপর জামাত ইসলামের যে সাদা শকুন, তাদের একটা প্রতিনিধি দল চীনে গিয়েছিল, বা মানে বৈঠক করতে, চীন কিক মেরে বের করে দিয়েছে। বিএনপি যেভাবে ভারতের বিরোধিতা করতেছে, বিএনপি জীবনেও ভারতের সাথে সম্পর্ক কোনোদিনও ভালো হবে না। ওই 10টা অস্ত্র মামলা, উলফারে দিয়া ভারতবর্ষ উত্তপ্ত করার যে প্রচেষ্টা চালাইছিল বিএনপি, ওই জায়গা থেকে বিএনপি এখনো বেরোতে পারে না। সো বিএনপির প্রতি ভারতের ভরসা নাই, আর ভারতবর্ষ বিএনপিকে কখনো ভরসা করবেও না, এটা নিঃসন্দেহে বলা যায়। এখন এই যে পুরো পরিকল্পনাটা ভারত খেলেছে ইউনূস সরকারের বিরোধী, ইউনূস সরকার কি সেটা বুঝেছে? আদৌ না, বুঝতে পারে নাই। এবং ইউনূসের সেই মেধা, সেই যোগ্যতা, সেই কূটনৈতিক জ্ঞান তার কোনো উপদেষ্টা পরিষদের মধ্যে নেই। যদি থাকতো তাহলে কোনোভাবে ভারতবর্ষের সাথে সম্পর্ক খারাপ করতো না। যারা কথায় কথায় আওয়ামী লীগকে ভারতবর্ষের দালাল বলেন, যারা কথায় কথায় বলেন শেখ হাসিনা ভারতের প্রথম শ্রেণীর দালাল, আরে ভাই, ভারতবর্ষের মধ্যে একটা দেশ আপনাদের প্রতিবেশী, যাদের সাথে আপনাদের 4000 কিলোমিটারের অধিক সীমান্ত রয়েছে, আপনারা তাদের সাথে সম্পর্ক নষ্ট করে চলতে পারবেন না। আপনারা ভারতের পেটে আছেন। এই যে চীন তাদের নিজেদেরকে বাঁচাতে, আর চীন এমন একটা দেশ, তারা নিজেদের স্বার্থ ছাড়া 1 পয়সার দাম করে। আপনি জানেন, এই যে শুধুমাত্র বাংলাদেশের ভূখণ্ডে মার্কিন যুক্তরাষ্ট্রকে ঠেকাতে চীনের সাথে যে ভারতবর্ষের লাদাখ সীমান্তে দেবসাং এবং ড্যামচক সীমান্তে একটা ঝামেলা ছিল চীন এবং ভারতের, সেই সীমান্তে ঝামেলা কিন্তু তারা মিটিয়ে নিয়েছে, শুধুমাত্র নিজেদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা যেন অরক্ষিত না হয়ে যায়, যেন বহিঃশত্রু নিয়ন্ত্রণের দিকে চলে না যায়, সেই জায়গা থেকে চিন্তা করে তারা মূলত নিজেদের সমস্যা মিটিয়ে নিয়েছে। তারপরও এই অঞ্চলে, দক্ষিণ এশিয়াতে, অর্থাৎ এশিয়াতে
যুক্তরাষ্ট্রকে ঢুকতে দেবে না, কারণ যুক্তরাষ্ট্র জন্মগতভাবে একটা ক্রিমিনাল দেশ। এখন বাইডেনের নীতি আর ট্রাম্পের নীতি টোটালি আলাদা। 20 তারিখের পর খেলা হবে করেন, আমাদের কথাকে গাঁজাখুর কথা বলে উড়াই দিচ্ছেন। টাইম উইলস এভরিথিং, সময় আসছে। টোটাল খেলায় ডক্টর মোহাম্মদ ইউনূস পাইছেন কি জানেন? শূন্য। ডক্টর ইউনূসের ওই জ্ঞানটাই নাই কিভাবে রাজনীতি করতে হয়, কিভাবে কূটনীতিক পরিস্থিতি সামলাইতে হয়। হ্যাঁ, তো আমি এর আগে বলেছিলাম অজিত দোভাল, নরেন্দ্র মোদী, তারপর এস জয়শঙ্কর, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ওই দিক দিয়ে ভ্লাদিমির পুতিন, ওই দিক দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প, তার যে গোয়েন্দা প্রধান তুলসী গেবার্ড, এই যে প্যাকেজ ডক্টর ইউনূসকে আকাশে তুলে একটা আসার দিব, নিচে এক আছে ডক্টর ইউনূস শেষ এবং তার উপদেষ্টা পরিষদ বেনিশ। এটা খুব শীঘ্রই হইতেছে। এবং বর্তমান সরকার যে কতটা আন্তর্জাতিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা ডক্টর ইউনূসকে গিয়ে জিজ্ঞাসা করেন। কত রাত যে তিনি না ঘুমিয়ে কাটিয়ে দেন সেটা কি আপনারা খবর নিয়েছেন? কত রাত যে ওনার চোখে দু চোখের পাতা এক হয় না, কত রাত উনি ঘুমাতে পারেন না, আপনারা কি সেটা জানেন? উনি বেবি নাজনীনের গান শুনে ঘুমানোর চেষ্টা করেন কিন্তু তার ঘুম আসে না, আপনারা কি সেটা জানেন? যদি না জানেন অবশ্যই আপনারা সেটা খবর নেবেন, তাকে সমবেদনা জানাবেন। উনি যে জীবনের সর্বোচ্চ একটা ভুল করেছে এই সরকারের দায়িত্ব নিয়ে মেটি প্লাস প্ল্যানের অংশ হয়ে, সেটা তিনি এখন হারে হারে টের পাচ্ছেন। 20 তারিখের পর আরো ভালোভাবে টের পাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়েন। ধন্যবাদ।